আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ধরন এবার বদলে যাচ্ছে। কর্মবিরতি তারা তুলে নিচ্ছে এরকম তারা ঘোষণা করতে চলেছে, এবং পাশাপাশি তারা এই কর্মবিরতি তুলে নিলেও আন্দোলন থেকে কিন্তু তারা সরছেন না। এবং যে আন্দোলনটা এতদিন ধরে তারা করছিলেন সেই আন্দোলনের প্রখরতা আরও বৃদ্ধি করে তারা নতুন ধরনের একটা আন্দোলনে তারা সামিল হতে চলেছে, এইরকম কথা আমরা জানতে পাচ্ছি। বৃহস্পতিবার জিবি মিটিংয়ে তারা এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 10 ঘন্টা ধরে সেই জিবি মিটিং হয়েছিল, এবং সেখানের থেকে তারা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে এবারে যারা যে আন্দোলনে তারা সামিল হতে যাচ্ছে সেটা আরও ভয়ানক, আরও মানুষকে আরও কাছে পাওয়ার জন্য এই আন্দোলন বিশেষভাবে প্রভাব বিস্তার করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখন ঘটনা হচ্ছে কি সেই আন্দোলন, এই আন্দোলনের কথা আমরা বলবো। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। এবার যে আন্দোলনটা ডাক্তাররা করতে চলেছে সেটা হচ্ছে আমরণ অনশন। এই আমরণ অনশন যে আন্দোলনটা এবার তারা সংগঠিত করবেন, সেই আন্দোলনে আগের যে আন্দোলন কর্মবিরতির মধ্যে দিয়ে ডাক্তাররা যে স্বাস্থ্য ভবনে তারা গিয়েছিল, তারা লালবাজারে গিয়েছিল, সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত যে সমর্থন তাদের সঙ্গে ছিল, সেই সমর্থনটা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে অনেকেই মনে করছে। কেন বৃদ্ধি পাবে? দেখুন, দুনিয়ার ডাক্তাররা যে আন্দোলনটা করছে সেটা শুধু তাদের নিজেদের স্বার্থে সেই আন্দোলনটা করছেন না, এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে সাধারণ মানুষেরও স্বার্থ। অর্থাৎ সেই জায়গা থেকে এবারে জুনিয়র ডাক্তাররা যদি আমরণ অনশনের নামেন, তাহলে এই আন্দোলনের পাশে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা আরও বৃদ্ধি পাবে, এ ব্যাপারে বলার কিন্তু কোনো অপেক্ষা রাখছে না। অর্থাৎ এই জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি থেকে সরে এসে যদি আমরণ অনশনের মধ্যে দিয়ে তার আন্দোলনটা চালাতে পারেন, তাহলে কিন্তু তাদের এই পদক্ষেপটা অনেকটাই যথাযথ এবং সঠিক পদক্ষেপ বলে অনেকেই মনে করছেন। কেন সঠিক? তার কারণ হচ্ছে, দেখুন, এই আন্দোলন প্রথমে প্রায় 9 আগস্ট থেকে দীর্ঘ সময় প্রায় 43 দিন তারা এক নাগারে কিন্তু কর্মবিরতি পালন করেছে। তারপরে তারা সেখান থেকে কিছুটা সরে এসে আবার কাজে যোগ দিয়েছিল, আবার পরে সেই আন্দোলন চালিয়ে গেছে। প্রায় 55 দিন 56 দিন হয়ে গেল এই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা এখনও চালিয়ে যাচ্ছে। এবং এই জায়গা থেকে আন্দোলনের যে ধরন যদি না বদল হয়, তাহলে সেই জায়গায় সম্ভবত একটা একঘেয়েমি ব্যাপারটা থেকে যায়। পাশাপাশি সামনে একটা পুজো রয়েছে, এই পুজোর মরশুমে সাধারণ মানুষের একটা অংশ তারা কিন্তু এই পুজোতে একটু তো ঠাকুর দেখতে বেরোবে, একটু ভিড়ভাট্টা হবে, এবং স্বাভাবিকভাবে মানুষ কিছুটাও এই আন্দোলন থেকে তারা একটু দূরে থাকবে, এবং স্বতঃস্ফূর্ত যে সমর্থন তাদের সেটা থাকবে। কিন্তু যেহেতু একটা দুর্গা পুজো বাঙালির জীবনে একটা বড় বিষয়, সেই জায়গা থেকে কিন্তু তারা সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে সেইভাবে ওতপ্রোতভাবে এই কটা দিন হয়তো জড়িয়ে থাকতে পারবে না। জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনটা চলছে, সুপ্রিম কোর্ট বলছে কাজে যোগদান, ঠিকই, রাজ্য সরকার বলছে কাজে যোগদান ইত্যাদি, সবাই বলছে কাজে যোগদান, কিন্তু জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু মেটানোর ক্ষেত্রে সেইভাবে সদর্থকভাবে রাজ্য সরকার যে ভূমিকা নেওয়ার কথা, সেইটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। এরকম অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। এবং আমরা যেটা সুপ্রিম কোর্টে লক্ষ্য করলাম যে রাজ্য সরকারের যে আইনজীবী, তাকে বারবার বলতে শোনা গেল যে আরও একটু সময় দিন, আমরা করে দিচ্ছি। এবং এই এতদিন ধরে রাজ্য সরকার যেটা বলেছিল যে না, আমরা এতদিনের মধ্যে সব কাজগুলো করে ফেলবো, কিন্তু যখন সুপ্রিম কোর্টে সেই রিপোর্টটা জমা দিতে গেল এবং সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে তাদেরকে বলতে হলো যে না, আরও কিছু সময় লাগবে। অর্থাৎ এখানে যে সদিচ্ছা যদি থাকে, সরকারের যদি সদিচ্ছা থাকে, হ্যাঁ, জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো সেইগুলো রাজ্য সরকারের সঙ্গে বসে যে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, সেই অনুসারে যদি কাজগুলো করা হতো, তাহলে কিন্তু এতদিন এই আন্দোলনটা চালানোর কোনো দরকার ছিল না। কিন্তু সেক্ষেত্রেও লক্ষ্য করা গেল যে সরকারের যে সদিচ্ছা, সেই জায়গায় কোথায় যেন একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মাল্টি স্পেশালিটি হসপিটাল, সরকারি হাসপাতাল, এইগুলোর যে সুন্দর একটা পরিকাঠামো গঠন করা, এবং কেন রেফার হবে
যদি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সেরকম একটা পরিকাঠামো থাকে তাহলে রেফারের সংখ্যা কমে যায়, প্রাথমিক চিকিৎসা অন্তত সেখানে হোক, সেরকম অনেক জায়গায় সেই ব্যবস্থা নেই, এরকম অভিযোগ কিন্তু আছে। পাশাপাশি জেলা সদরগুলোতে যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানেও অনেক ক্ষেত্রে সেই পরিকাঠামো কিন্তু সেভাবে না থাকার ফলে ডাক্তাররা যখন চিকিৎসা করতে যায়, রোগীরা যখন সেই হাসপাতালে আসেন, তখন তাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ডাক্তাররা নানা রকম অসুবিধার সম্মুখীন হন। এখন বিষয়টা হচ্ছে যে যদি উদাহরণটা এইভাবে যদি আমরা জানি যে একজন শাসক সে রাজ্য শাসন করছে, তার হাতে যদি পুলিশ না থাকে, তার হাতে যদি প্রশাসন না থাকে, তাহলে সে কি রাজ্য শাসন করতে পারবে সঠিকভাবে? অতএব সেখানে যে পুলিশ থাকবে, শান্তি শৃঙ্খলা বাহিনী থাকবে, তারা যখন যদি থাকেন তাহলে কিন্তু শাসক তার শাসন ব্যবস্থাকে সুন্দর করে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে ঠিক তাই, একজন ডাক্তার তার যে সমস্ত চিকিৎসার সরঞ্জাম লাগে সেই সরঞ্জামগুলো যদি সঠিকভাবে সেই হাসপাতালগুলোতে না থাকে তাহলে কি করে রোগীদের পরিষেবাটা দেওয়া হবে? এখন যেটা এই মেদিনীপুরে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে এক্স রে মেশিন ছিল না, তাই ডাক্তারদের ওপরে হামলা হলো। কিন্তু এক্স রে মেশিনটা কি ডাক্তারদের দেওয়ার কথা? আবার এমন অনেক আছে হাসপাতাল যেখানে অক্সিজেনের ব্যবস্থা নেই, এবং অক্সিজেনের ব্যবস্থা না থাকার জন্য মুমূর্ষ যে রোগীগুলো সেখানে আসে তাদের কিন্তু সেই চিকিৎসাটা, সেই পরিষেবাটা ডাক্তাররা দিতে পারেন না, যার ফলে অনেক সময় অনেক রোগীর মৃত্যু হয় এবং সেই দোষটা গিয়ে চাপায় ডাক্তারের ওপরে। ফলে এই যে সরকারের পরিকাঠামোর যে ঘাটতি রয়েছে তার যে ফলটা ভুগতে হচ্ছে ডাক্তারদের, এই জায়গাটাই ডাক্তাররা বলার চেষ্টা করছে যে দেখুন, পরিষেবা আমরা যথাযথভাবে দেব, কিন্তু পরিকাঠামো সেইটাকে ঠিকঠাক করা হোক। এইটা যে ডাক্তারদের দাবি, এটা কাদের জন্য দাবি? এটা সাধারণ মানুষের জন্য দাবি, যার জন্য এই সাধারণ মানুষ সেটা বোঝার ফলেই তারা বুঝেছে যে এই দাবিগুলো শুধু ডাক্তারদের তাদের নিজেদের স্বার্থের জন্য নয়, তার সাধারণ মানুষের জন্য। তাই দলে দলে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই আন্দোলনে তারা সামিল হচ্ছে। এই যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, সেই জায়গা থেকে এবারে যদি আমরণ অনশনের মধ্যে দিয়ে তারা আন্দোলন সংগঠিত করে তাহলে একটা বড় পদক্ষেপ বলা যেতে পারে। এবং যে আজ পর্যন্ত আন্দোলন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা যে জায়গার মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন, নাগরিক সমাজের যে স্বতঃস্ফূর্ত সমর্থন ডাক্তারদের পক্ষে ছিল, সেই সমর্থন আরও কয়েকশো গুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কারণ একটা ডাক্তার সমাজ তারা যদি আমরণ অনশনের মধ্যে দিয়ে পরিষেবাকে সমস্ত অটুট রেখে তারা যদি সেই জায়গায় যায়, তাহলে এই আন্দোলন একটা অন্য রূপ তৈরি করবে, এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। এর ফলে সরকারের কিন্তু কতটা টনক নড়বে সেটা দেখার যেমন বিষয় আছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলার চেষ্টা করছে যে আন্দোলনকে তিনি ভালোবাসেন এবং যারা সঠিক যুক্তি নিয়ে বা তাদের দাবিগুলো সঠিক দাবি নিয়ে আন্দোলন করে, সেই ক্ষেত্রে তার কিন্তু যথেষ্ট সমর্থন সেখানে থাকে। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় 26 অনশনের মধ্যে দিয়ে তিনি উঠে এসেছেন। ফলে এইবারে ডাক্তাররা যদি সেই অনশনের পথে তারা আন্দোলন চালিয়ে যেতে চায়, তাহলে সেটা একটা বড় পদক্ষেপ এবং হবে, এবং সরকারের ক্ষেত্রে কিন্তু এটা বড় বেদনাদায়ক বিষয় হিসাবে দাঁড়াবে। কারণ হচ্ছে সরকারকে কত দ্রুত সেই জায়গাটা হবে। একটা জিনিস খুব লক্ষ্য করার বিষয় যে সরকার বলছে সব ব্যবস্থা করে দেবো, সব ব্যবস্থা, কিন্তু কিছুই ব্যবস্থা হয়নি। অভিযোগটা এই জায়গা। বিষয়টা হচ্ছে দেখুন, এই সরকার যেগুলো বলছে, কোর্টে যেগুলো বলেছে, এইগুলো মানা যায়। এই মানুষকে এত বোকা হওয়ার কি কারণ আছে? ডাক্তারকে এত বোকা হওয়ার কারণ আছে? যে শাসক নিজেকে সবচেয়ে বেশি চালাক মনে করে, সে শাসক হয়তো জানেন না তিনি সবচেয়ে বোকা। কারণ মানুষকে তিনি বোকা বানাতে চাইছেন, কিন্তু মানুষ কি বোকা বলতে রাজি? বলছে যে সিসিটিভি ক্যামেরা বসাতে নাকি সময় লাগবে। এটা কথা? এটা হয় কোনো দিন যে সিসিটিভি ক্যামেরা লাগাতে এত সময় লাগতে পারে? এবং যেটা কয়েক সেকেন্ডের মধ্যে দেখা গেল যে একটা ঘর ভেঙে দেওয়া হলো, সেখানে একটা তাদের শৌচালয়, তাদের বিশ্রামাগার, এইগুলো করার জন্য এত সময় লাগতে পারে। এবং সেখানে শুধু তাই নয়, যেটা প্রধান বিষয় সেটা থ্রেট কালচার বলে ডাক্তাররা যে অভিযোগটা করছে, যে থ্রেট কালচার যারা সেটা সংগঠিত করতো এবং তারা এখনও পর্যন্ত সেই হসপিটালের মধ্যে রয়েছে এবং এখনও পর্যন্ত তারা
সেই থ্রেট কালচার দিয়ে যাচ্ছে এবং সেই থ্রেট কিন্তু তাদের মধ্যে সেটা রয়েছে। ফলে এই যে ডাক্তাররা যে কাজে ফিরবে, তাদের সেই কাজে ফেরার মতো পরিবেশটা সরকার দিতে পারছে না, সেই জায়গাটা সরকারের কোনো দায়িত্ব নেই এবং শুধু সেখানে বলছে যে কাজে ফিরুন, কর্মবিরতি তুলুন। নিশ্চয়ই কর্মবিরতি তোলা উচিত, এটা আমরাও চাই, কিন্তু তাদের যে পরিবেশ, তারা যেটা চাইছে সেটা আমি কিছু দেবো না। আমি বলবো যে তোমরা কাজ করো। আমি কাজের পরিবেশ তোমাকে দেবো না, কিন্তু কাজ করতে বলবো। এটা দ্বিচারিতা না? এটা মানুষের সঙ্গে একটা দ্বিচারিতা করা হচ্ছে না? ডাক্তারদের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে না? সরকার যদি স্বচ্ছ হবে তাহলে সে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারত। এই জিনিসটা এত দূর হয়? দেখুন, রাজনীতি এক জিনিস আর প্রশাসন চালানোটা কিন্তু আর এক জিনিস। নাগরিকদের সুষ্ঠুভাবে তাদের সুন্দর করে রাখার ক্ষেত্রে শাসক যদি তার সদিচ্ছা থাকে, তাহলে এই যে আরজিকর কাণ্ডের 9ই আগস্ট যেটা ঘটেছে এবং তারপরে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী, যিনি আবার স্বাস্থ্যমন্ত্রী, তিনি তো ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারতেন। পৌঁছে গিয়ে তিনি তো পুলিশকে নির্দেশ দিতে পারতেন যে এই তদন্তটা যেন সঠিকভাবে হয় এবং কোনো রকম যেন তদন্তের ক্ষেত্রে তথ্য প্রমাণ কোনো রকম যেন বিকৃতি না হয়, সব কিছু সংরক্ষিত যেন থাকে এবং যাতে যারা দোষী তাদের যেন শাস্তি হয়। এখানে তো সরকারের একটা বড় ভূমিকা ছিল, প্রশাসনের একটা বড় ভূমিকা ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখলাম? কেন এই অবিশ্বাসটা তৈরি হলো শাসকের প্রতি? এই অবিশ্বাসটা হলো যে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশ প্রশাসনকে দেখলাম তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠল যে তারাই নাকি তথ্য প্রমাণ লোপাট করার কাজে তাদের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারা যুক্ত হয়ে গেছে, যার কারণে একজন ওসিকে পর্যন্ত ধরা হলো। এই যে অভিযোগগুলো পরপর এলো, এই অভিযোগগুলো তো শুধু ডাক্তার সমাজ করলো না, এবং ডাক্তার সমাজ যদি করেও থাকে তার সত্যতা তো সুপ্রিম কোর্টে পরপর যে সওয়ালগুলো হলো, শুনানিগুলোর মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট যে সমস্ত পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে আমরা লক্ষ্য করলাম, সেটা দিয়ে তো আমরা পরিষ্কার জানলাম যে পুলিশের গাফিলতি সেখানে সাংঘাতিকভাবে ছিল। তাহলে এখনও পর্যন্ত পুলিশের সেই গাফিলতি যদি সেখানে থাকে, তাহলে ডাক্তাররা যদি সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তারা কাজ করবে কী করে? তার জায়গাটা তারা নিরাপত্তা দিতে পারছে না। ফলে এইরকম একটা পরিবেশ সৃষ্টি করা এবং সরকার কিছুতেই তার সদিচ্ছা প্রকাশ করছে না যে না, এটা আমরা সেই জায়গাটা পরিবেশ ফিরিয়ে দেবো। এই কথাটা সুন্দর করে বলার সঙ্গে সঙ্গে কাজগুলোকে করা, সেই জায়গাটা যেটা বলছেন এবং কাজ যেটা করছেন তার মধ্যে ফার ডিফার হচ্ছে। কোর্টে গিয়ে যে কথাগুলো বলছে, বাস্তবে সেগুলো যখন মেলানো হচ্ছে, দেখা যাচ্ছে যে কোর্টের কথার সঙ্গে মানে কোর্টে গিয়ে যে কথাগুলো সরকারি আইনজীবী বলছে তার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। ফলে এই যে ডাক্তাররা যখন এইরকম একটা সমস্যার মধ্যে বারবার পড়ছে এবং সরকার যখন তাদেরকে কথা দিয়ে কথা রাখছে না, সেই জায়গাটা যখন যাচ্ছে, তখন তারা কর্মবিরতি থেকে কিছুতেই সরে আসতে পারছিল না। অথচ এই কর্মবিরতি করার জন্য নাকি শুনলাম যে ডাক্তারদের বিরুদ্ধে নাকি মামলা করা হচ্ছে। সেটা হতেই পারে, কেউ কারোর বিরুদ্ধে মামলা করতেই পারে, সেটা হতে পারে, কিন্তু যে বিষয়টা হচ্ছে প্রধান, সেটা হচ্ছে যে ডাক্তারদের বিরুদ্ধে যেমন মামলা করা হবে এটা যেমন ঠিক, তেমন ডাক্তাররা ওখানে যে নিরাপত্তাহীনতায় ভুগছে তার জন্যে তাদেরকে একটা বার্তা কি দেওয়া যাবে না? তাদের যে ভয়, সেই ভয়টাকে কাটানোর ব্যবস্থা করা হবে না? তারা যে দাবিগুলো করছে সেই দাবিগুলোকে বিন্দুমাত্র সেই দাবিগুলোকে পূরণ করার কথা ভাবা হবে না? বা এবং যদি সেটা কথায় বলা হচ্ছে, সেটা বাস্তবে কাজের মধ্যে দিয়ে সেটা দেখিয়ে তাদের যে বিশ্বাস সেটাকে অর্জন করার চেষ্টা সরকার করবে না? এটা অবশ্যই করা উচিত। এবং সেই জায়গাটা যদি করা হয় তাহলে এই আন্দোলনটা এই পর্যায়ে চলে আসতে পারতো না। এটা তো সম্পূর্ণভাবে যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের একটাই প্রশ্ন, যে কেন প্রশাসন এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন না? এই জায়গাগুলো কিন্তু বিষয়টা দেখার, খুব বিশেষভাবে দেখার। ফলে এই ডাক্তারদের যে আন্দোলনের যে ধরনটা পরিবর্তন হচ্ছে, এই ধরনটা অর্থাৎ আমরণ অনশনের এবারে আন্দোলনে এইটা একটা ভয়ঙ্কর জায়গা কিন্তু যেতে চলেছে। ভয়ঙ্কর অর্থে এটাই বোঝাতে চাইছে এই আন্দোলন একটা বড় বিস্ফোরণ ঘটাতে পারে এবার নাগরিক সমাজের মধ্যে। অর্থাৎ নাগরিক সমাজ যারা এখনও পথে নামেনি, তারাও এবারে যারা পথে নেমেছে তাদেরকে নিয়ে নতুন করে একটা আন্দোলন এইবারে সংগঠিত হতে পারে। এইটা একটা যদি তারা নিয়ে থাকে এরকম একটা পদক্ষেপ, তাহলে খুব বড় পদক্ষেপ বলা যেতে পারে এবং এই আন্দোলনের গতিকে আরও বহু মাত্রায় বাড়বে। যতদিন না তিলোত্তমা বা নির্যাতিতার বিচার না হচ্ছে, ততদিন এই আন্দোলন চালিয়ে যাওয়া সত্যিই উচিত।
কারণ হচ্ছে যে এখান থেকেই সৃষ্টি হোক যে সত্যি আন্দোলন করেই একটা সমাজকে বদল করা যায় এবং সেই সমাজকে কিভাবে বদল হবে সেটাই আমরা লক্ষ্য করছি। আপনারাও দেখুন, আমরাও দেখছি, আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।